পশ্চিমা বিশ্বে প্রথমবারের মতো ইংল্যান্ডে বিবাহিত মহিলাদের সম্পদের মালিক হওয়ার অধিকার দেওয়া হয়। একজন বিবাহিত মহিলা অন্য কারো উপদেশ না নিয়েই তার নিজের জন্য সম্পত্তি কিনতে পারে বা বিক্রি করতে পারে। আমি এই কথা মানছি যে ইসলাম ধর্ম নারীদেরকে তাদের অধিকার দিয়েছে 1400 বছর আগে। এগুলো খুবই প্রাচীন আইন, কিন্তু এখন প্রশ্ন হলো এটা কি আধুনিক না সেকেলে? ইসলামে কোনো নারী কোনো কাজ করতে চাইলে সে করতে পারে, আর পবিত্রকরণে এমন কথা নেই, আর সেই হাদিসেও নেই যেখানে নারীদের কোনো কাজে বাধা দেয়া হচ্ছে অথবা নিষেধ করা হচ্ছে যদি না সেই কাজটা নিষিদ্ধ হয়ে থাকে, যদি না সেই কাজটা ইসলামিক শরিয়ার বিপক্ষে যায়, যদি সেই নারী ইসলামিক নিয়মে পোশাক না পরে। কিন্তু এখানে নারী এমন কাজ করতে পারবে না যেখানে তাদের শরীরের সৌন্দর্যকে দেখানো হয়, যেমন ধরুন মডেলিং, অভিনয় করা, এরকম বিভিন্ন কাজ। এছাড়াও অনেক কাজ আছে, চাকরি আছে যেগুলো নিষিদ্ধ করা হয়েছে নারীদের জন্য, পাশাপাশি পুরুষদের জন্য নিষিদ্ধ। যেমন ধরুন মদ সরবরাহ, এছাড়াও জুয়া খেলার স্থানে কাজ, এছাড়াও কোনো অনৈতিক কাজ বা নিষিদ্ধ ব্যবসায় লিপ্ত হওয়া, এগুলো নারী পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ করা হয়েছে, পুরুষ নারী দুজনের জন্য নিষিদ্ধ। সত্যিকারের ইসলামিক সমাজে নারীরা যেসব পেশা নেবে তার মধ্যে একটা হলো ডাক্তারি, মহিলা প্রসূতি বিশেষজ্ঞ প্রয়োজন, আমাদের মহিলা নার্সও প্রয়োজন, আমাদের মহিলা শিক্ষক প্রয়োজন আছে। কিন্তু ইসলাম ধর্মে নারীদের কোনো অর্থনৈতিক দায়বদ্ধতা নেই। একটা পরিবারের যাবতীয় অর্থনৈতিক দায়িত্ব থাকে সেই পরিবারের পুরুষদের উপর, আর তাই জীবনযাপনের জন্য নারীকে উপার্জন করতে হবে না। তবে বাস্তবে দেখা যায় যে অর্থনৈতিক অসচ্ছলতার কারণে এখন এটা সম্ভব না, সেক্ষেত্রে নারীরা উপার্জন করতে পারে। এখানেও কেউ তাকে কাজের জন্য জোর করবে না, সেই নারী নিজের থেকেই কাজ করবে, নিজের ইচ্ছাতেই উপার্জন করবে। যে পেশাগুলোর কথা বললাম সেগুলো বাদে একজন নারী ঘরে বসেও কাজ করতে পারে, জামা কাপড় বানাতে পারে, এমব্রয়ডারি করতে পারে, হাড়ি পাতিল বানাতে পারে, ঝুড়ি বানাতে পারে ইত্যাদি। নারীরা এছাড়াও কাজ করতে পারে ছোটখাটো দোকান বা ফ্যাক্টরিতে, যেগুলো বানানো হয়েছে বিশেষ করে মহিলাদের জন্য। মহিলারা এমন জায়গায় কাজ করতে পারে যেখানে পুরুষ ও নারীর কাজের জন্য আলাদা জায়গা আছে, কারণ ইসলাম নারী ও পুরুষের অবাধ মেলামেশাকে অনুমতি দেয় না। নারীরা ব্যবসাও করতে পারে, ব্যবসায় তখন লেনদেন হয় যেখানে দেখা করার প্রয়োজন হবে বিদেশি পুরুষদের সাথে, না মেহরামের সাথে, সেখানে সে কাজটা করবে তার বাবা, ভাই, স্বামী বা ছেলের মাধ্যমে। এ ব্যাপারে উদাহরণ হিসেবে বলতে পারি বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। তিনি ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তিনি ছিলেন তার সময়ে সবচেয়ে সফল মহিলা ব্যবসায়ীদের মধ্যে একজন। তিনি তার ব্যবসায়িক লেনদেনগুলো করেছেন তার স্বামী নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ইসলামে নারীদের জন্য পুরুষদের তুলনায় অনেক বেশি অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা হয়েছে। আমি আগেও বলেছিলাম যে অর্থনৈতিক দায়গুলো নারীর কাঁধে চাপানো হয়নি। যে কোনো পরিবারে অর্থনৈতিক দায়িত্ব থাকে পুরুষের উপরে। নারীদের বিয়ের আগে তাদের বাবা অথবা ভাই এবং বিয়ের পরে তাদের স্বামী অথবা সন্তান তাদের থাকা, খাওয়া এবং পড়ার খরচ বহন করবে। বিয়ের সময় নারীরা অনেক কিছু পেয়ে থাকে। তারা তখন পায় উপহার। বিয়ের সময় তারা যৌতুক পায়, যেটা বিয়ের উপহার, এটাকে বলা হয় দেনমোহর। আমি আগেও বলেছিলাম যে পবিত্র কোরআনে সূরা নিসা 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমরা নারীদের প্রদান করবে দেনমোহর, বিয়ের উপহার। বিধিসম্মতভাবে কোনো বিয়ে অনুষ্ঠিত হতে গেলে
দেনমোহর প্রদান আবশ্যিক, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এখানে আমাদের মুসলিম সমাজে প্রায় সবাই সামান্য পরিমাণে দেনমোহর প্রদান করে এই ঝামেলা মেটাতে চায়। এছাড়াও ইবনে মাজায় বলা হয়েছে মায়ের পায়ের নিচে বেহেশত আছে। তার মানে এই নয় যে মা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তিনি যে নোংরা আবর্জনার উপরে পা দিয়েছেন সেটা বেহেশত হয়ে যাবে। এর মানে হলো আপনার কর্তব্য পালনের পাশাপাশি যদি আপনার মাকে শ্রদ্ধা করেন, তার সাথে ভালো ব্যবহার করেন, সম্মান করে কথা বলেন, তাহলে ইনশাআল্লাহ আপনি বেহেশতে যাবেন। সহিহ বুখারীতে আরেকটা হাদিসের উল্লেখ আছে, 8 নম্বর খণ্ড 2 নম্বর অধ্যায়ের 2 নম্বর হাদিসে। এছাড়াও সহিহ মুসলিমে বলা হয়েছে যে একবার এক লোক নবীজির কাছে প্রশ্ন করলো, এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসা, শ্রদ্ধা এবং সাহচর্য দেওয়া উচিত? নবীজি উত্তর দিলেন, তোমার মা। তারপর কাকে? তোমার মা। এরপর কাকে? তোমার মা। লোকটা চতুর্থবারের মতো প্রশ্ন করলো, তারপর কাকে? নবীজি বললেন, তোমার বাবা। 75% ভালোবাসা এবং শ্রদ্ধা সেটা পাবেন বাবা, সেটা পাবেন মা। আর 25% ভালোবাসা আর শ্রদ্ধা সেটা পাবেন বাবা। ভালোবাসা আর শ্রদ্ধার 4 ভাগের 3 ভাগ সেটা পাচ্ছেন মা, আর এই ভালোবাসা ও শ্রদ্ধার 4 ভাগের 1 ভাগ পাচ্ছেন বাবা। অন্য কথায় মা গোল্ড মেডেল পাচ্ছেন, সিলভার মেডেলও পাচ্ছেন মা, ব্রোঞ্জ মেডেলও পাচ্ছেন মা, আর বাবা এখানে একটা সান্ত্বনা পুরস্কার পাচ্ছেন। আমার ভালো লাগছে যে আপনারাও কথাটা পছন্দ করেছেন, আর এরকম না হলে আমি হয়তো ক্ষমা চাইতাম। যদি আপনাদের কাউকে আঘাত দিয়ে থাকি আমি দুঃখিত। ইসলামও আমাকে এই কথাই বলে, তবে আমি খুশি যে এখানে আমার ভাইয়েরা আপনারা ইসলাম পছন্দ করেছেন, আলহামদুলিল্লাহ। আসুন এবার দেখি ইসলামে বোনকে কি অধিকার দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে সূরা তাওবার 71 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে মুমিন পুরুষ ও নারী তারা একে অপরকে রক্ষা ও সাহায্য করবে। এখানে আউলিয়া শব্দের অর্থ সাহায্যকারী ও রক্ষাকারী। তারা একে অপরকে সাহায্য ও রক্ষা করবে। এক কথায় তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক না থাকলে তারা পরস্পর ভাই বোন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীরা হলো সাকাত। সাকাত অর্থ বোন, এটার আরেকটা অর্থ অর্ধেক। আর মানুষ জাতীয় 2 ভাগে বিভক্ত, পুরুষ ও নারী। এখানে তাদের বলা হচ্ছে অর্ধেক আর বলা হচ্ছে বোন। ইসলামে নারীদের সামাজিক অধিকার নিয়ে এভাবে আরো অনেক কথাই বলা যায়, তবে সময়ের স্বল্পতার কারণে আমি হয়তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে পারবো না এখানে, যেমন বহুবিবাহ, যেমন তালাক, অনেক কিছু। আমি আমার লেকচারে অন্যান্য বিষয় নিয়ে বেশি বলবো, কারণ অভিজ্ঞতা আমাকে বলে এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমি প্রশ্নোত্তর পর্বের সময় কথা বলবো। আশা করছি আপনারা এই বিষয়ে প্রশ্ন করবেন, আর আপনাদের যেসব বিষয় জানা দরকার আমি সাধ্যমতো সেগুলো চেষ্টা করে যাব উত্তর দিতে। আসুন এবার দেখি, আসুন এবার আমরা ইসলামে নারীদের শিক্ষা গ্রহণের অধিকারটা দেখি। একেবারে প্রথমে কোরআনের যে 5টা আয়াত নাজিল হয়েছিল সেটা আছে সূরা আলাকে বা সূরা ইকরায়। এই সূরার 1 থেকে 5 নম্বর আয়াতে বলা হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো, পাঠ করো তোমার উপস্থিত জনতার মাঝে আমরা যে কথাগুলো শুনলাম আমরা সত্য এবং যাচাই করার চেষ্টা করছি এবং সাধারণ জনগণ আনন্দ বাসা আপনার বাড়ি, নাম কি আপনার? আনন্দ বাসা আপনি আসছেন? জিনারুল। আপনার বাবার নাম কি? আইজুদ্দে। আপনার কয় ছেলে মেয়ে আছে? একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা ঠিক আছে।
মুহূর্তে অবস্থান করছি আলমডাঙ্গা উপজেলার কুমার ইউনিয়নের এই ভাড়াদি গ্রামে। এখানে এই যে রমজান মাসের আজকে 12ই রমজান সম্ভবত, এই রাত্রে জনতার হাতে 40 শুদ্ধ একটা নারী এবং 35 বছরের একটা ছেলের সাথে হাতে নাতে জনতার হাতে পাকড়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গাছের সাথে বেঁধে রেখেছে। পাহাড় দুর্গাপুরে এটা। হ্যাঁ, পাহাড় দুর্গাপুর গ্রামে আলমডাঙ্গা উপজেলা কুমার ইউনিয়নের পাহাড় দুর্গাপুর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাটি ঘটেছে। চলেন। আমরা আসে দেখছি এই বিষয়ে আপনার বাসা কোথায়? রুয়াকুলি রুয়াকুলি। রুয়াকুল থেকে আসার পর আপনারা কি দেখলেন? কি এইভাবে বান্ধা আছে। বান্দা আছে? এই ঘটনা কি সত্য? সত্য। এই যে ছেলের সাথে ঘটনা ঘটে গিয়েছে, আপনার ছেলে বিদেশ থাকে, এই ঘটনাটার কি চাচ্ছেন আপনি, সমাধান কি চাচ্ছেন? সমাধান এখন টাকাটা মিটে গেল, বউ তো চলে ছিল মানে আপনার টাকা পয়সা কে দেবে? আপনার এই টাকা পয়সা কারা দিচ্ছে? ওই ছেলের বাপ দেবে। মানে যার সাথে ধরা পড়ছে সেই ছেলের বাপ হ্যাঁ, ছেলের বাপ দেবে। দিলি পারে আপনি এই ছেলেকে ছাড়ি দেবেন, পিতার বউ আপনি তাকে দিয়ে দেবেন, হ্যাঁ, তাকে দেবে। এটাই বলতে চাচ্ছেন? এখানে মূলত ছিল হচ্ছে গা আতিক ছিল, নাইম ছিল, ঠিক আছে। হচ্ছে গা তারা দুই ভাই আতিক আর নাইম, ওরা ওরা আমরা জানি যে আতিক আর নাইম ছিল। ওরা হুটোপাটা শব্দ শুনেছে, শব্দ শোনার পরে ইটের গাদার ওখান থেকে দুজনকে ধরছে। ধরার পরে ওরা ধরে নিয়ে এসে আসছে, বান্ধি রাখিছে দুজন ছেলে মেয়ে। মনে করো যে উলঙ্গ অবস্থায় পাইছে ওদের, ফুল উলঙ্গ অবস্থায় পাওয়ার পরে ওকে হচ্ছে গা ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে এসে কুল গাছের সাথে বাঁধি রাখছিল। বাঁধি রাখা ঘটেছে কটার দিকে? এটা আনুমানিক রাত 11টার দিকে। জি। 11টার দিকে। এই পর্যন্ত এই সংবাদ দেওয়া হয়েছে ছেলেদের বাড়িতে? হ্যাঁ, ছেলেদের বাড়িতে সংবাদ দেওয়া হয়েছে। তার মেম্বার আসছিল এলাকা থেকে, মেম্বার আসি রাত্রি মীমাংসা করতে যাচ্ছিল, মীমাংসা হয় নাই। পরে ওরা দুটা চেক দিয়েছিল, মীমাংসা হয় নাই। ওইটা হচ্ছে গা ডিসমিস হয়ে যাওয়ার পরে এখন আবার প্রথম থেকে আবার মেম্বার আসছে, পুলিশ আসছে, প্রশাসন আসছে। এখন একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। প্রোডাকশন রেটের উৎপাদন রেট না থাকার কারণে তো জরিমানা করতেছে, বুঝছেন? এটা আপনি ইয়ে করেন ওইভাবে না। এভাবে একটু ঘুরান, পানি হবে না। বলেন একটু। আচ্ছা, এই মাত্র একটা এনামল কোনো কিছু লিখা নেই বডিতে কারণে আলাদা কারণে যদি না, এটা এমনি সিম্পল যে পাঠান। এটার নাম ঠিকানা কোনো কিছু অর্ডার দেখেন, লট নম্বর, প্রোডাকশন ডেট, বেস্ট বিফোর, সব কিছু সুন্দর। এবং এই প্রোডাক্ট দিয়ে এখন তো আমি কি করে বুঝবো? এটা কোনো ডেটই নেই। এখন 6 মাস আপনার কথা আমি মানলাম। কবে থেকে কতদিন ব্যবসা করতেছেন? আমি স্যার ব্যবসা করতেছি ফ্লেভার মানে 5 দিনে 7 দিন করে কি বোঝায়? 5-6 এটা কি 6 দেখেন ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর আজকে আমরা দামোদর মুক্তারপুরে আসছি। এখানে সিপি পোর্ট বলে একটা প্রতিষ্ঠানে আমরা মনিটরিং করছি। তো এখানে দেখলাম যে বিভিন্ন বাইরের অন্য ব্র্যান্ডের চাউল, সেমাই, এইগুলা উনি নিজের নামে প্যাকেটজাত করে বাজারজাত করতেছে। আর একই সাথে যে শিশু খাদ্যগুলা উনি সাধারণত তৈরি করে, সেগুলাতে যে ফ্লেভার ব্যবহার করছে, এটার কোনো উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের কোনো ঠিকানা নেই। তো এই কারণে ওনাকে 70,000 টাকা জরিমানা করা হয়েছে এবং ওনাকে এই ব্যবসায়ী পরবর্তীতে এই প্রোডাক্ট গুলা তৈরি করতে হলে এই ধরনের পণ্য থেকে মানে উপাদান থেকে সরে যে বৈধ জিনিসপত্র এনে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। আমাদের এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
পাগল নাকি? Bolsa baixar, ela baixa. E Dori আসে Dori আসে দেখছে হাসপাতালে সব রিসাইন দিছে। এসে কি দেখলে? এসে দেখুন সব ভাঙছে গেছে। কি হলো হুট করে আলম সাথে এসে দোকান উল্টে গেল, আমি পড়ে যে হাত মাত কেটে দিয়ে রক্ত বেরিয়ে আমার ব্যাগ পাচ্ছি না। আলম সাদওয়ালা কি আছে? আলম সাথে কিছু হয়নি হাসপাতালে। আপনার নাম কি ভাই? আমার নাম সাজু, বাসা কোথায়? বঙ্গেশ পাড়ার বাসা। পাড়ার বাসা। ঘটে কত ঘটনা ঘটে 1 ঘন্টা আগে। ঘন্টা আগে? মানে একটার দিকে ঘটেছে না? 12:30টা কি 1টার দিকে। হঠাৎ করে আপনি সেই সময় কি করছেন? আমি দোকানে বসেছিলাম, ক্যাশ কাউন্টারে বসেছিলাম। ব্রেকই নেই, ওই স্ত্রী গাড়ি চালাচ্ছে, সে পরিমাণে ব্রেকই নেই, কন্ট্রোল করার কোনো ক্ষমতা নেই ওর। ড্রাইভার গুলো একদম অযোগ্য ড্রাইভার সব। ড্রাইভার সম্পর্কে কোনো জ্ঞানই নেই গেলে, সাইড সম্পর্কে কিচ্ছু বোঝে না। এসে আপনার সরাসরি বেরিয়ে গিয়েছে। ওই যে গাড়ি এসে দোকানের ভিতরে একটা হোটেল, একটা কম্পিউটার দোকান, একটা ওষুধের দোকান পুড়িয়ে দিবে। এটা আলম সাধুরা মেন রাস্তায়, হাইওয়ে মেন রাস্তা দিয়ে আসছে পাইলাবি দিয়েছে। আপনার সাজা কোথায় আছে? এগুলো একই ঠিক নয়, মোটেই ঠিক নয়। এগুলো অবশ্যই ব্যবস্থা নেওয়া। ধরনের অ্যাক্সিডেন্ট গুলো মেনে নেওয়া যায় না, কারণ এই গাড়িগুলাই হচ্ছে অবৈধ। এগুলো প্রশাসনের দায়িত্ব নেয় না, কিংবা এই যে আলম সাধু থেকে এখন এসেছে আপডেট লাটা হাম্বার, ঠিক আছে, যেখানে মনে করেন ট্র্যাক সমতুল্য তারা মানে টোনকে টোন ভালো নিয়ে চলে যাচ্ছে, সমস্যা নেই। কিন্তু এইসব বিষয়ে সরকার বা প্রশাসনের একটা দায়িত্ব নিয়ে এগুলাকে মানে অবৈধ গাড়ি, যে একটা মোটরসাইকেল চললে মানে 3,000 টাকা ফাইন, 4,000 টাকা ফাইন, কিন্তু একটা অবৈধ গাড়ি তার ফাইন কিছুই নেই, ঠিক আছে। মানে সরকার থেকে বলছে তোমরা বাইপাস রোডে চলো। তা আমার কাছে কথা হচ্ছে যে এই যে আপনার মুদিখানার দোকান বলেন বা তারা যে কাঁচামাল বলেন, গোডাউনদের মাল বলেন, এই মালগুলো তো সড়কে ছাড়া আপনি পাবেন না। মানে এই লোড গুলো কোথায় হয়? সড়কে হয়, ঠিক আছে। সড়কে যেহেতু হয়, এটা বাইপাস রোড দিয়ে আপনার কি লাভ, ঠিক আছে। তারপরে একটা জিনিস দেখেন, অ্যাক্সিডেন্ট গুলো, এগুলা এমন অ্যাক্সিডেন্ট যে মানুষ বাঁচেই না, ঠিক আছে, কারণ ওরা সম্পূর্ণ লোহা। এখান থেকে সরকারের তো উচিত একেবারে নিষিদ্ধ ঘোষণা করে, ঠিক আছে। আবার দেখেন অনেকে বলে গরিব মানুষ করে খাবে কি, সরকারের এদিকেও লক্ষ্য রাখতে হবে, যে সরকার এদিকেও লক্ষ্য রাখবে যে এরা কি করে খাবে, তাদের একটা ব্যবস্থা করতে হবে। আমার নাম রাকিব, বাসা এখানে, আমরা স্থানীয়। আমরা এখানে 999 এর কল শুনে আসি বঙ্গেশ পাড়ার অপোজিটে। এখানে এসে দেখে আলম সাধু একটা খাবার হোটেলে বেরোতেছে, পাশে একটা ফার্মেসি ছিল, একটা কম্পিউটার দোকান ছিল, এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমরা ব্যবস্থা নিচ্ছি। দোকানদার, খাবার হোটেলের দোকানদার আর কম্পিউটারের দোকানদারের ক্ষয়ক্ষতি হয়েছে, ওনারা হাসপাতালে আছে। হ্যাঁ, তিনি হাসপাতালে গেছিল, ওখান থেকে পালিয়ে গেছে। ওনারা এখন ক্ষয়ক্ষতি দাবি করতেছে, আমরা বিষয়টা দেখতেছি। তো আমরা কিন্তু দেখছি যে আসলে এই যে ইনো কিন্তু গাড়িতে কিন্তু ছিল। তো উনি নিজে মুখেই বলছে যে গাড়ির স্পিড দ্রুত থাকার কারণে কিন্তু অ্যাক্সিডেন্টটি ঘটেছে। ভাই, গাড়ির স্পিড কি সেই সময় বেশি ছিল একটু বলেন? ছিল ভাই, অল্প একটু, মনে করেন 40-50 স্পিড ছিল। মানে নিয়ন্ত্রণ কিভাবে হারিয়ে ফেলে? আপনার এই ঘাড় আর লক হয়ে যে ঘাড় লক হয়ে গেল। মানে আপনি আর একজন যে চালাতো সে ছিল? জি, আমি আর 2 জন ছিলাম। সেই ড্রাইভারের নাম ভাই? রবিন, আপনার বাসা কোথায়? হার্ড বয়ডে, শালদোয়া। আপনার বাপের নাম কি ভাই? টিপো, আর আপনার নাম? আলামিন, আলামিন। আপনার বাসা কোথায়? শালদোয়াই। এদিকে কোথায় যাচ্ছিলেন আপনি? যশোরে যাইছিলাম, আপনার হলো বেগুনিয়া। তারপরে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়।
Mama,